উনি দেশ আজকে এমন একটা জায়গায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা অন্য কাউকে জিজ্ঞাসা করার তো দরকার নাই। আমার মতো ফজলুর রহমান সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না, আমি সকালে পার্কে হাঁটতে যাই না, আমি তো সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না। অথচ হাসিনা তার আমলে রাত্র 2:30 পর্যন্ত ঘুরে বেড়াইছি, আড্ডা মারছি, আসছি নিবেতে, একবারও মনে হয় নাই যে আমার জীবন বিপন্ন হইতে পারে। ওনারা আমার তো কুয়াশা এবং দুয়াশা চলছে, ডাবল গাড়ির লাইট জ্বালায় কুয়াশাকে বিদ্রোহিত করা যায় না। উনি তো সেই দেশটাকে কুয়াশাচ্ছন্ন করে ফেলছে। তার ব্যাপারটা তো কিছুই বোঝা যায় না। উনি খালি লুটপাট করতে চায় না, উনি রোগীটাকেই শেষ করে দিতে চায়, দেশটাকেই উনি শেষে বাংলাদেশ রাখতে চায় না, বাংলাদেশের নামটাই রাখতে চায় না। উনার আমলেই বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে ওই 40 বছর যাবত যে দেশের বাইরে আছে তারাই কমিশন করে, এগুলো আমাদের জন্য লজ্জার ব্যাপার। কিন্তু উনার মনে এইসব দাগ কাটতেছে বলে মনে হয় না। আমরা তাই মনে করি ইউনূস সাহেব কি বললো না, একটা পর্যায়ে কিন্তু এই কথাটা আইসা পড়বে। ইউনূস সাহেব বলছে অর্থনীতি ভালো চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি, আবার পরশুদিন আবার এক ফুলপরি আবার এগুলা বললো হাসতে হাসতে। ওই যে উপদেষ্টা কমিটিতে উনি যেভাবে করে, মানে হালকা মেজাজে হাইসা হাইসা কথা বলে, আমার মনে হলো উনি ফুলপরি হিসাবে কথা বলে। উনি দেশের বাস্তবতাটা কিচ্ছু জানে না। চাউলের দাম কত, ডাইলের দাম কত, বাজারে গেলে মানুষের কি অবস্থা, এটা উনি কিছুই জানে না, কিচ্ছু জানে না। চাঁদাবাজি কিভাবে হইতেছে, ডাকাতি কিভাবে হইতেছে, লুট কিভাবে হইতেছে, মিথ্যা এফআইআর কিভাবে হইতেছে, কি করে লাখ লাখ কোটি কোটি টাকা। কালকে 7 জন, আমি আপনাকে বলছি 7 জন সচিব, সাবেক সচিব, এর মধ্যে সিনিয়র সচিব আছে, আমি নাম বলতে পারি, নাম বললে বিপদ হবে। কোনো কারণে তারা আমার সাথে বসছিল, আমার কোর্টেই বসছিল, গেছিল, তারা চোখের পানি ফেলে আমাকে বলছে, ফজলু ভাই গুনাহ করে জানলাম না কোথায় গুলি হইলো, কোথায় কি হইলো, কিন্তু আমরা প্রত্যেকেই 3টা করে মামলার আসামি আছি। আমি বললে পরে আপনাকে আমি কাগজ পাঠাই দিতে। এরা সবাই কিন্তু সচিব এবং সিনিয়র সচিব ছিল, সচিব এবং সিনিয়র সচিব 7 জন। এর আগে 57 জন সচিবকে কিন্তু বাড্ডার একটা মামলায় আসামি করা হয়েছিল। এই যে দেশ বানাইছেন ইউনূস সাহেব খালি কি মনে করেন উনি তো নিজে কেসে পড়ছিলেন। মিথ্যা মামলা বা সত্য মামলা যাই হোক, বা অর্ধ সত্য মামলা যাই হোক, ইউনূস সাহেব কি মামলার জ্বালাটা বুঝেন না? চৈত্র মাসের খরতাপের রোদ্রে যখন আপনাকে নিয়ে 10 তলায় হাঁটায় হাঁটায় তুলতো, সিঁড়ি বা ফ্যান দিত না মাথার উপরে, ইউনূস সাহেব সেই কথাগুলো কি আপনি ভুলে গেছেন? তারা মনে করতেছে এইভাবে ক্ষমতাটা দীর্ঘায়িত করলে এক সময় এসে মানুষ ক্লান্ত হয়ে যাবে, বাঙালি জাতি ক্লান্ত হয়ে যাবে এবং প্রতিবাদের ভাষাটা অনেক দুর্বল হয়ে যাবে। তখন তারা তাদের ইচ্ছা মতো দেশের সংবিধান পরিবর্তন করতে পারবে, দেশের স্বাধীনতার ব্যাপারটা তারা নতুন ভাবে, ওই যে সেকেন্ড রিপাবলিক করতে পারবে, তারা দ্বিতীয় রিপাবলিক তারা করতে পারবে। বাংলাদেশটাকে হয়তোবা লিখতে পারে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, অন্ত সম্মান করে বাংলাদেশ নামটা রাখতে পারে, কিন্তু ইসলামিক রিপাবলিক, তারা তাদের সেই স্বপ্নে বিভোর আছে। কিন্তু তারা জানে না বাঙালি জাতি ঘুমায় কুম্ভকর্ণের মতো, এটা ঠিক আছে, কিন্তু জাগলে আর সিডাকসিন খাওয়ায় ঘুম পাড়ানো যায় না। কিন্তু বাঙালি জাতির সামনে কোনো শাসক, কোনো দুঃশাসক, কোনো কুশাসক কোনোদিন কোনো কারণে ইতিহাসে যখন বাঙালি জাতি জাগছে, সে তার পতন না করে ছাড়ে নাই, এবং সেই পতন তার জন্য খুব দুঃসহ হয়েছে। আমি মনে করি ইউনূস সাহেব যে পথে যাচ্ছে, উনি যদি দ্রুত নির্বাচন না দেন, ফেয়ার ইলেকশন যদি না দেন এবং রোডম্যাপ যদি ঘোষণা করে দ্রুত নির্বাচন না দেন এবং জনগণের প্রতিনিধিদের হাতে যদি দায়িত্বটা উনি না ছাড়েন এবং তাদের উপরে সংবিধান, দেশ, সবকিছু দায়িত্ব যদি তাদের উপরে না ছাড়েন, আমি জানি ইউনূস সাহেবকে একদিন বলতে হবে, ওই যে 2500 আগে আইসা বলছিল, আলেকজান্ডার গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে তার সেনাপতিকে বলেছিল, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ, আমি ওখানে যাব না। ইউনূস সাহেবকে সেদিন হয়তো বা বলতে হইতে পারে। আমি বোধহয় আলেকজান্ডারের সেই কথার মধ্যে বোধহয় আমার জীবনটা ঘুরপাক খেয়ে গিয়েছে। আমি আপনাকে বলি, এইখানে কিন্তু জোয়ার বাটার দেশ, কেউ টিকবে না। ইউনূস সাহেব তো ইউনূস, কেউ টিকবে না অন্যায় করে, অপরাধ করে কেউ। মানুষ কিন্তু বুঝতেছে যে উনারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে মানুষকে এমন একটা জায়গায় নিতে চাচ্ছে
যে যেখানে মানুষ স্বাধীনতার সংগ্রামের কথাটা না, স্বাধীনতার সংগ্রামের কথা মানুষ ভুলবে না, আমি বললাম কিন্তু। তাহলে কিন্তু ওই দিকে যাবে যে দিকে একটা ছেলে বলছিল, তার নাম মাহফুজ আলম, সে বলছিল এই দেশে একটা গৃহযুদ্ধ হইতে পারে। আমি চাই না, আমার এই বয়সে আমি চাই না, আল্লাহর দোয়াই লাগে, আমি কোনো গৃহযুদ্ধ এই দেশে চাই না। কিন্তু ওই ছেলেটির কথা যদি সত্য হয়ে যায়, আমি কিন্তু আশ্চর্য হব না, আমি কিন্তু অবাক হব না যে এই দেশে একটা গৃহযুদ্ধ। আমরা ইউনূস সাহেব কেন বুঝেন না, তার মতো মানুষ, তার মতো মানুষ কেন বুঝেন না, লেবানন কেন বুঝেন না, ইরাক কেন বুঝেন না, গাজা উপত্যকা কেন বুঝেন না, ইসলামিক দেশগুলো, সিরিয়া কেন বুঝেন না উনি, দেশ যদি দেখে আফগানিস্তান কেন বুঝেন না। কালকে দেখলাম একজন মৌলানা সাহেব আফগানিস্তানের খুব সুখ্যাতি গাইলো। সুখ্যাতি যদি গাইতে হয় মৌলানা সাহেব, আপনার জন্য ভালো আছে, বেহেশতে যাইতে পারবেন, জান্নাতুল ফেরদাউসের টিকিট পাইবেন। কিন্তু মেয়েরা কিন্তু ক্লাস 5 এর বেশি লেখাপড়া করতে পারবে না, তাদেরকে লুকায় কিন্তু পাকিস্তানে আইসা উচ্চ শিক্ষার জন্য আসতে হয়। আমাদের দেশেও আপনারা এটাকে বেহেশত বানাইতে পারবেন, বেহেশতের টিকিটও দিতে পারবেন, কিন্তু মেয়েদেরকে কিন্তু আপনারা অন্ধকারে রাখবেন, যার সংখ্যা হইলো 50%। আর এখন যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা এই দেশে 71কে ভুলিয়ে দিতে চায়। মুক্তিযুদ্ধ, হ্যাঁ, বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল, তাজউদ্দিন, উসমানী, জিয়াউর রহমান, 11 জন সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধাদেরকে তারা ভুলিয়ে দিতে চায়। ভুলিয়ে দিতে চায় বলে তাদের এই প্রচেষ্টা। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যদি তাদের শক্তি দিয়া, তাদের সাহসিকতা দিয়ে যদি এইসব অপশক্তিকে মোকাবিলা করতে না পারে, নিশ্চয়ই হয়তো বা কিছুদিনের জন্য এই দেশ এবং আমরা সবাই অন্ধকারে চলে যাব। মাথার উপরে বসে আছেন ইউনূস সাহেবের মতো একজন নোবেল লরিয়েট, যাকে আমরা বলি বাংলার সুসন্তান। এই দিকে যাচ্ছে দেশ। মুক্তিযুদ্ধ হয়ে যাবে একটা মাইলস্টোন। আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, আপনি বাংলাদেশের 71-এর স্বাধীনতার পক্ষে না বিপক্ষে, এই মাইলস্টোনটা হয়ে যাবে। এখন বিপক্ষের শক্তি যদি জিতে ফেলে, সারা জীবনের জন্য হয়তো বা এটাকে বন্ধ করতে পারবে না, কিন্তু এটার জন্য অনেক খেসারত আমাদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে দিতে হবে বলে আমরা মনে করি। একটা দেশের ইতিহাসকে ধ্বংস করার জন্য যারা এই প্রচেষ্টা করে, তারাই একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। 1971 সনের 7ই মার্চের সঙ্গে যুক্ত ছিলাম, এটা আমার জন্য বাস্তব, অনেকের জন্য 54 বছর আগের ইতিহাস। এটাই সত্য। এখন এই ভাষণটা কেন তারা এইবার, আমি দেখলাম ওইটা ছেলেপেলেরা এটা সিদ্ধান্ত নিল যে এটা এমন কোন ভাষণ। আমি আজকে আপনার কাছে আমি জানতে চাই, এবং ওই ছেলেপেলেরা যারা এই ভাষণটা বন্ধ করছে, এবং সরকার বন্ধ করছে, এবং ইউনূস সাহেব এটার দায়িত্ব গ্রহণ করছে বন্ধ করা। এই বাংলাদেশে এখন, আগে তো ছিল 7.5 কোটি, এখন 18 কোটি মানুষ। এমন কি কোন রাজনৈতিক নেতা আছেন, এমন কি কোন সামাজিক নেতা আছেন, এমন কোন ধর্মীয় নেতা আছেন যিনি 7ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণটা দিয়েছিলেন, এই কণ্ঠে, এই ভাষায়, এই সময়ের মধ্যে এমন একটা ভাষণ দিতে পারে? এটা তো আমাদের বাঙালি জাতির গৌরব এবং এটা আমাদের সম্পদ। এইটা সরকারের উদ্দেশ্যটা আমি বারবারই বলি, সরকার কারা, বর্তমান যে সরকার, তাদেরকে যারা চালায় তারা বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধ চায় না। যদিও বা বিপদে পড়ে মাঝে মধ্যে বলে, বিপদে পড়ে মাঝে মধ্যে 71 বলে, সেইটা বলে 71-কে ছোট করার জন্য। তাদের কাছে স্বাধীনতা হলো 47 আর 24, 71 তাদের কাছে হলো ভাইয়ে ভাইয়ে একটা ঝগড়া বিবাদ। কাজেই তারা 71-কে ছোট করতে চায়। এই কারণে তারা 71-কে মানুষের কাছ থেকে লুকিয়ে ফেলতে চায়। কিন্তু লুকিয়ে ফেলতে চাইলেই তো আর লুকানো যাবে না। যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে 7ই মার্চ থাকবে, যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে 26শে মার্চ থাকবে, 16ই ডিসেম্বর থাকবে, ততদিন কিন্তু এইগুলাকে কেউ মুছে ফেলতে পারবে না। আমি খুব কঠিন কথা বলতে চাচ্ছি না, এইগুলো হলো কুপমন্ডু কথা। আমরা পিছন দিকে হাঁটছি, আমরা বললে বলাটা ভুল হবে। মুক্তিযুদ্ধ মানে তখন তো পুরো দেশেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। কাজে আমাকে আইসা ধরবে, আপনি যদি মুক্তিযুদ্ধকে সমর্থন করেন, আপনি মনিরুল আলম পান্না, আপনাকে গিয়ে ধরবে, তুমি কেন মুক্তিযুদ্ধ সমর্থন করো, কাজে তুমি চলো দেখি। আর সেই চলো দেখি মানে জীবনের জন্য চলো কোথাও পরপারে, এটা হয়ে যেতে পারে। এগুলা অনেক দেশেই হয়েছে। এবং মুক্তিযুদ্ধ যারা করছিল সেই অপরাধী করে তাদেরকে হয়তো বা কঠিন শাস্তি দেওয়া হতে পারে।
কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর ফলে আমাকে কত বকা, কত ধরনের লাঞ্ছনা সহ্য করতে হইতেছে। একটা মানুষ, আমি কিভাবে এই ৭৭ বছর বয়সে এত গঞ্জনা এবং এত বকা সহ্য করি স্বাধীনতা বিরোধীদের মাধ্যমে। এক নম্বর হলো, একটা জিনিস নিয়ে খুব বিব্রত আছে, সেটা হলো যারা পিছন থেকে এই কাজটা আমার বিরুদ্ধে করাচ্ছে, এর একমাত্র কারণ হলো আমি মুক্তিযুদ্ধের পক্ষে মাথা উঁচু করে আমি অবস্থান নিয়েছি। তারা যখন মনে করেছিল তাদের সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধিতার ঢেউ সবকিছু তছনছ করে দিবে বাংলাদেশকে, তখন মাথা উঁচু করে যারা দাঁড়িয়েছে আমি এক নম্বর ছিলাম এবং জীবন মৃত্যু রিস্ক নিয়ে আমি দাঁড়িয়েছি। এবং তারা যখন দেখলো যে না, কিছু লোক এখনো মুক্তিযুদ্ধের পক্ষে হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকার সাহস রাখে, তারা একটু পিছাইছে। কিন্তু তাদের যে ছাত্র এবং যুবক নামধারী ছেলেরা আছে, আমি যাদেরকে দেখলেই চিনি, যাদের পোশাক দেখলে চিনি, দাড়ি দেখলে চিনি, চুল দেখলে চিনি, কথাবার্তার স্টাইল দেখলে চিনি, যে এরা হলো ওই ৭১-এর মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদেরই আদর্শে আদর্শিত সন্তান। কেউ তাদের নিজের সন্তান, কেউ অন্য সন্তান, কিন্তু তারা ওই আদর্শে, মুক্তিযুদ্ধ বিরোধিতা আদর্শে তারা শিক্ষিত বা তারা ট্রেন্ড। তারা আমি কথা বললে এই ধরনের কথা বলতে থাকে যেগুলো সহ্য করার মতো না। আমার ব্যক্তিগত ভাবে এমন ভাবে বকাবকি গালাগালি করে সহ্য করার মতো, এবং এটা চলতেছে দীর্ঘদিন যাব। এবং ওই দিন যে ঘটনাটা ঘটছে এটা তেমন কোনো ঘটনা না। আমি অন্য একজনের সঙ্গে, আমি কানাডার ফেস দ্য পিপল এটার সঙ্গে আমি দীর্ঘদিন যাবত জনাব সাগরের সাথে আমি কথা বলি, কিন্তু হঠাৎ করে একটি ছেলে প্রশ্ন করার নামে এসে এখানে আসলো। আমি তাকে দেখে চিনলাম যে এই ছেলেটি হলো ওই আকৃতির ছেলে। এরা সব জায়গাতে বসে আছে এবং এসেই এমন বেয়াদবি সুরে কিছু কথা বললো যেটা মানুষের পক্ষে আমার এই বয়সে টলারেট করা সম্ভব না। আর আমি তো কোনো চোর চোরটা না, ডাকাইতো না, টাকা লুটো করি নাই। আর আমি তো এই দেশে কোনো কারণেই মানুষের কোনো ক্ষতির কারণ হয়ে, আমার মনটা এত শক্ত আছে, পৃথিবী ধ্বংস হইতে পারে কিন্তু ফজলুর রহমানকে একটা লোক বলতে পারবে না এই দোষে এই লোকটা দোষী রাজনীতিতে। কাজে আমার সামনে যখন এইসব বেয়াদবের মতো কথা বলতে, কি কথা কিছুদিন আগে বলছে, আরে বিএনপি একটা হিজড়া পার্টি, হয় ওই ছেলেটা না হয় তার মতো আর একটা ছেলে। আমার কিন্তু এটা মনে আছে, খুব কষ্ট পাইছি যে শেষ দিয়ে আমি উত্তর দিন এখানে উত্তর দিই হিজড়া পার্টি। আচ্ছা, ওই দিন সে বলা শুরু করলো ক্ষমতায় যাওয়ার জন্য আপনার তো পাগল হয়ে গেছে, লুট করবেন তো, লুট করবেন তো, একটা ট্রাক সরাইতে পারেন না 16 বছরে, বালুর ট্রাক, আপনারা কিসের পার্টি এটা বিএনপি? এখন আমার সামনে, আমি এই দলের একজন উপদেষ্টা, আমাকে একজন ছেলে যখন এইভাবে তাচ্ছিল্য করে কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বলছি তুই তো বেটা স্বাধীনতা বিরোধীর লেলিয়ে দেওয়া সেই ছেলে, রাজাকারদের ছেলে। নট দিস যে হেড ফাদার রাজাকার ছিল আমি জানি, নট দিস, মানে তার চেতনার স্তরটা হলো এটা। এই কথাটা আমি বলছি। এবং যারা আমার সঙ্গে এই ব্যবহার করে বাংলাদেশে কেউ করে না, একমাত্র ৭১-এর পরাজিত শক্তির আদর্শে যারা বিশ্বাস করে তারাই আমার সঙ্গে বাংলাদেশে এই ব্যবহারটা করে। সেই কারণে যারাই আমার সাথে এই ব্যবহারটা করে, আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রথম ওটাই হয়, এরা তো আমার বিরোধী। আর আমার বিরোধী যারা ছিল তাদেরকে বলা হতো রাজাকার, আলবদর আর হানাদার বাহিনী। এই কারণে আমি এই কথাটা তাকে মিন করে বলি নাই বা তাকে নির্দিষ্ট করে বলি নাই। তাদেরকে আমি দোয়া করি আল্লাহ এদেরকে বাঁচায় রাখুক, যারা বিশ্ববিদ্যালয়ে আমার ওই যে কুশপুত্তলোকা পড়ছে। আরে বাপরে, আমি এত বড় মানুষ না, এটা পুরা সারা পৃথিবীতে আমার আবার চিহ্নিত করছে এই লোকটা মুক্তিযুদ্ধের পক্ষে। আমি তাদেরকে খুব দোয়া করি আল্লাহ এদেরকে বাঁচায় রাখুক, আরো আমার বিরুদ্ধে কথা বলুক। আমি চাই জামাতের আমি সহ সবাই আমার বিরুদ্ধে কথা বলুক। আমি জানি এরা কারা। আমি যখন কথা বলা এদের বিরুদ্ধে শুরু করব, এদের কিন্তু আসলে একটু প্রবলেম হবে। কাজে আমি এটা চাই না যে আমরা কাদা ছোড়াছুরি করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটটা আছে, সামান্য কিছু আলোর রশ্মি এখনো যে দেখা যাচ্ছে, যেটা ইউনূস সাহেব বন্ধ করে দিতে চাচ্ছে, এবং ইউনূস সাহেবের সরকার যে আলোর রশ্মিটাকে উনি অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কাদা ছোড়াছুরি করে এটা বন্ধ করতে চাই না, কিন্তু তারা যদি ওই পথেই নিয়ে যেতে চায়, এখন এই যে কথাবার্তা চলছে এই কথার উত্তর কে দিবে?
এই কথার উত্তর দেওয়ার মতো রাজনৈতিক দল আছে, দিচ্ছে বিএনপি, খুব সফটলি দিচ্ছে বিএনপি। কিন্তু আমরা মনে করি যে এরা যেভাবে ক্ষমতাকে, অবৈধ ক্ষমতা আমি বলবো না, অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে, এতে করে এদের মনের মধ্যে ডালমে কুচকালায়। এরা এখানে দীর্ঘদিন থাকতে চায় এবং থেকে তাদের যে স্বাধীনতা বিরোধী চক্রান্তের যে খেলা, সেই খেলাটাকে তারা পার্মানেন্ট করতে চায়। এরা হলো স্বাধীনতা বিরোধী খেলা খেলতেছে। স্বাধীনতা বিরোধী বলতে আমি বলবো ৭১-এর মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা সংগ্রাম, এইটার বিরুদ্ধে তারা খেলতেছে। তাদের স্বাধীনতা হলো ৪৭। উনার মতো লোকের চোখ থাকতে অন্ধ হওয়া উচিত না। তবে আমি যা জানতাছি, চিটাগাঙ্গের যে খবর আমি পাই, উনার জন্ম চিটাগাঙ্গে, উনার পরিবার চিটাগাঙ্গে। আমি অলরেডি বায়োপসিটা নিয়ে নিছি। আমি না, সবাই জানেন আপনারা, বায়োপসিটা নিয়ে নিছি। আমরা ইউনূস সাহেবের কাছ থেকে এটা আশা করি না। আমরা চাই না যে, যেমন এরশাদের বিরুদ্ধে স্লোগান দিছিলাম, এই এরশাদ তুই গদি ছাড়, গদি নয় তোর বাপ দাদা, এই স্লোগানটা ইউনূস সাহেবের বিরুদ্ধে হোক, এটা আমরা চাই না। তাতে আমাদের লজ্জা হয়, কারণ এই আমাদের লোবের লরিয়েট, লজ্জা হয়। কিন্তু আমার যেন মনে হচ্ছে উনি নিজে নিজেই যেন, বাস তুমি দূরে কেন, লাগো না কেন আমার গায়ে, উনি যেন নিজেই এই বাসকে ডাকতেছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন।